শুধুমাত্র সাইফ হাসান ছাড়া আর কেউই খুব ভালো কমন সেন্সের পরিচয় দিতে পারেন নাই। হ্যাভ প্রেফার্ড নুরুল হাসান সোহান ওভার জাকের আলী অনিক। মানে অ্যাজ ফার অ্যাজ ক্যাপ্টেন্সি ইজ কনসার্ন নুরুল হাসান সোহান ডিজার্ভিং ক্যান্ডিডেট। আমার কাছে মনে হয় যে বোলিং প্ল্যান বাংলাদেশের খুব ভালো ছিল এবং বোলিং প্ল্যানের এক্সিকিউশন খুব ভালো ছিল, কিন্তু দিন শেষে আপনি যদি ব্যাটিংটা ঠিকমতো না করেন তাহলে কোনো বোলিং অ্যানালাইসিস বা বোলিং প্ল্যান অ্যানালাইসিসে কোনো কাজে না। বোলিংয়ের জায়গাটায় তো বাংলাদেশ অবশ্যই সফল, অ্যাপার্ট ফ্রম জাকের যে ক্যাচটা ছেড়েছেন সেই ক্যাচটা ছাড়া। ওই ক্যাচটা যদি ধরতে পারতেন তাহলে রানটা হয়তো বা আর একটু কম হতো, সেটা ম্যাচটা আর একটু ইজি হতো। কিন্তু দিন শেষে ব্যাটিং ডিসপ্লে ওয়াজ ভেরি পোর। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র সাইফ হাসান ছাড়া আর কেউই খুব ভালো কমন সেন্সের পরিচয় দিতে পারেন নাই। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সাইফ প্রত্যেকটা ছক্কার পরের বলটা সিঙ্গেল নিচ্ছেন, প্রত্যেকটা ছয়ের পরের বল সিঙ্গেল নিচ্ছেন, তার মানে সেন্সিবল ক্রিকেট। এটাকেই বলা হয় সেন্সিবল ক্রিকেট। অন্য ব্যাটসম্যানদেরকে আমার কাছে মনে হয়েছে স্ট্রাইক রোটেশনটার দিকে তারা মনোযোগী হন নাই, বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং বেশ প্রেডিক্টেড ওয়েতে। আমার কাছে মনে হয় সাইফ যেহেতু একদিক থেকে বড় শট খেলছিলেন, দেয়ার শুড হ্যাভ বিন সামওয়ান যে সাইফকে সাপোর্ট দেওয়ার মতো। আপনি ইমনের আউটটা যদি লক্ষ্য করে দেখেন, স্পিনার এগেনস্টে হি ওয়াজ ফ্ললেস, তিনি ভালো ডিল করছিলেন, সুইপ করছিলেন, তবে সুইপ করতে করতে সেটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড সুইপ শট হয়ে যাচ্ছিল এবং তখনই অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি বোঝা উচিত বা তখন তিনি বুঝবেন যে একই জায়গার বলে যেহেতু বারবার সুইপ করছেন, বোলার হয়তো বা লেন্থটাকে একটু পিছিয়ে দিতে পারে, সো ওই সময় আপনার মিসকিউট হওয়ার সম্ভাবনাটাও থাকে। আমি বলবো না কোনো ব্যাটসম্যানেরই টি-20 ক্রিকেটে সুইপ খেলা থেকে বিরত থাকা উচিত, সুইপ অবশ্যই খেলবে, কিন্তু রিস্কি শট খেলার সময় অবশ্যই এক্সিকিউশনের ব্যাপারটা সতর্ক থাকাটা, যেহেতু আগের বলে আমি বাউন্ডারি পেয়ে গেছি, সো এটাকে প্রপার ওয়েতে এক্সিকিউট করার জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের নজর দেওয়া উচিত। যেগুলো বাংলাদেশ হেরে গেছে আসলে ব্যাটিংয়ে বাংলাদেশের পোর এক্সিকিউশন। আপনি দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি গতকালকে আপনাকে সাক্ষাৎকারের সময় বলেছিলাম যে তানজিম সাকিব অভিষেক শর্মার এগেনস্টে খুব ভাইটাল রোল প্লে করবেন। এর আগে 2বার আউট করেছিলেন, আজকে তৃতীয়বারের মতো আউট করেই ফেলছিলেন, জাকের আলী অনিক ক্যাচটা ধরতে পারেন নাই। সো আমি কেন শুধুমাত্র তানজিম সাকিবের কথাটাই বলেছিলাম অভিষেক শর্মার এগেনস্টে, কারণ অভিষেক শর্মার এগেনস্টে তানজিম সাকিবের অতীত রেকর্ড এবং ডেটা অ্যানালাইসিস সেটাই হয়েছে। দ্বিতীয়ত একটা ব্যাপার আমি আপনাকেই বলেছিলাম যে মোস্তাফিজুর রহমান টাফ টাইম দেবেন সূর্যকুমার যাদব আউট হয়েছেন একদম। এগুলো হয় কি, এখন মডার্ন ডে ক্রিকেটে অ্যানালাইসিসগুলো এত বেশি মাত্রায় অ্যাভেলেবল, আর ইন্ডিয়ান ক্রিকেটারদের ব্যাটসম্যানদের অ্যানালাইসিসটা এত বেশি মাত্রায় অ্যাভেলেবল যে এই জায়গাগুলো আমরা আসলে বলে দিতে পারি অনেকাংশে, কিন্তু প্লেয়ারদের এটা এক্সিকিউট করার কাজ, বোলাররা কিন্তু সেই এক্সিকিউশনটা করেছেন। এখন ওই যে তানজিম সাকিব তার সেই কাজটা করে দিয়েছেন, এখন জাকের যদি ক্যাচ ধরতে না পারেন তাহলে তো আসলে আর কিছু করার নাই। এবং ডেফিনেটলি এই উইকেটটা যদি পড়তো, আলটিমেটলি ইন্ডিয়াও প্রেশারে পড়ে যেত আর্লি অন। অভিষেক শর্মার কাছ থেকে 70টা রান এসেছে, আপনি আরও 40টা রান কম, মানে ধরেন আপনি 20টা রান কম অন্তত আটকাতে পারতেন টিম ইন্ডিয়াকে। আজকে রিশাদ, গতকালকে আমরাই আলোচনা করছিলাম বিডি ক্রিক টাইমের পর্দায় যে রিশাদ আজকে খেলবেন এবং ইন্ডিয়ার 4জন বাহাতি ব্যাটসম্যান তাদেরকে টাফ টাইম দেওয়ার সম্ভাবনা আছে। শিবম দুবের উইকেটটা রিশাদ নিয়ে দিয়েছেন, শুভমানের উইকেটটাও নিয়েছেন এবং রিশাদের ব্যাপারটা হচ্ছে বল জায়গা মতো ফেলতে পেরেছেন। সো ইট ওয়াজ অল প্ল্যান্ড এবং বাংলাদেশি বোলার্স এক্সিকিউটেড দ্য প্ল্যান্স ভেরি ওয়েল, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিংটা যদি স্কিলটা ঠিক মতো তারা প্রদর্শন করতে না পারেন তখন কিচ্ছু করার নেই। কেন দেয়া হয়েছে সেটা তো টিম ম্যানেজমেন্ট বলতে পারবে, বাট টিম ম্যানেজমেন্ট আর একটু কৌশলী মনে হয় হতে পারতো। মানে ইফ I was a part of the management, I would have preferred নুরুল হাসান সোহান ওভার জাকের আলী অনিক। মানে সোহানকে হয়তো বা আমি প্রেফার করতাম জাকের আলী অনিকের চাইতে, বাট জাকেরকে কেন ক্যাপ্টেন্সি দিয়েছে সেটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবেন, যে তাদের হয়তো বা দে মাইট হ্যাড সাম আদার প্ল্যান্স বা তাদের কোনো প্ল্যানের জায়গা ছিল। জাকের ক্যাপ্টেন্সি খারাপ করেছেন আমি বলবো না, কিন্তু তারপরও আমি ওই যে একটা ব্যাপার আছে না যে ভালো ক্রিকেট কালচার বিল্ড আপ করা, এরকম কিন্তু হতেও পারতো যে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের এগেনস্টে জাস্ট এই ক্যাপ্টেন্সি বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে সাম্প্রতিক সময় টি-20 ক্রিকেটের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেনটা বাংলাদেশের, সেটা নুরুল হাসান সোহান, তাকে এই ম্যাচটায় ক্যাপ্টেন্সি দেওয়া যেত এবং সেক্ষেত্রে যদি কেউ একজনকে স্যাক্রিফাইস করতে হতো সেটা যদি জাকেরকেও স্যাক্রিফাইস করতে হতো জায়গা। আমরা তো কাউকে আসলে দল থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি না, কম্বিনেশন ওয়াইজ এক এক ম্যাচে হয়তো বা এক এক কম্বিনেশনে বাংলাদেশ খেলেছে। যেমন দেখেন এর আগের দিন শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করেছেন শ্রীলঙ্কার সঙ্গে, এই ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে প্রয়োজন পড়েছে রিশাদের খেলা, সো রিশাদ খেলেছেন না। ব্যাপারটা সেরকমই যে এই ম্যাচে আরেকটু কৌশলী হয়তো বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হতে পারতেন যে অ্যাজ ফার অ্যাজ ক্যাপ্টেন্সি ইজ কনসার্ন নুরুল হাসান সোহান ডিজার্ভিং ক্যান্ডিডেট। কারণ সাম্প্রতিক সময় তো বাংলাদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন যদি আমি বলি বাংলাদেশিদের মধ্যে, সেটা তো নুরুল হাসান সোহানি। গ্লোবালে তিনি একবার চ্যাম্পিয়ন করিয়েছেন, একবার তিনি একদম শিরোপার কাছাকাছি গিয়ে শিরোপা জিততে পারেন নাই, বাট মানে রেগুলার ক্যাপ্টেন্সির মধ্যে তিনি আছেন। সো ইট কুড হ্যাভ বিন নুরুল হাসান সোহান। এটা ক্যাপ্টেনের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে মনে হয় যে সিদ্ধান্ত সঠিকই ছিল। এখন অভিষেক শর্মা ওই সময় ব্যাটিং করছেন, অভিষেক শর্মা যেভাবে ব্যাট চালাচ্ছেন এদিক ওইদিক, আমার কাছে মনে হয় না যে সাইফুদ্দিন ওই সময়টায় খুব বেশি খারাপ এক্সিকিউশন ছিল।
ওই ওভারটাতে পাওয়ার প্লে শেষ ওভারটাতে ইট ওয়াজ অভিষেক শর্মা হু আউটপ্লেড সাইফুদ্দিন। এরপর সাইফুদ্দিন ডেথ ওভার্সে বেশ ভালো বোলিং